হ্যালো। অ্যাকচুয়ালি আমরা অ্যাটমিক স্ট্রাকচারের একটা কন্টিনিউয়াস সেশন শুরু করতে চলেছি, বা কন্টিনিউয়াস সেশন হোক বা ম্যারাথন হোক, একটা লম্বা ক্লাসের মধ্যে অ্যাটমিক স্ট্রাকচার রেসপেক্টিভ টু বিভিন্ন রকম পরীক্ষা, মানে স্টেট বোর্ডে যে এই মুহূর্তে সেমিস্টার শুরু হচ্ছে, বা নিট জিএর যত রকম প্রশ্ন সম্ভাব্য প্রশ্ন আসা পসিবল, তো সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। সেটা কমপ্লিটলি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু এই মুহূর্তে যে ভিডিওটা বানানো হচ্ছে সেটা শুধুমাত্র অ্যাটমিক স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন, যার সাথে এক্সাম পয়েন্ট অফ ভিউর কোনো সম্পর্ক নেই। মানে এই পোর্শন থেকে এক্সামের কোনো সম্পর্কের মধ্যে এখানে কোনো প্রশ্ন পড়েও না, কিন্তু এটা আমাদের জানাটা দরকার। অ্যাটমিক স্ট্রাকচার পড়তে হয় তাই পড়ছি, বা আমার এর থেকে নাম্বার আসে, এর থেকে কোয়েশ্চেন আসে ইজি, সেই কারণে পড়ছি, এইরকম ভাবনা চিন্তা না নিয়ে এগোনো ভালো। কারণ প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি কিউরিওসিটি রেখে এগোই বা কৌতূহল রেখে এগোই কোয়ান্টাম মেকানিক্স পর্যন্ত, আই হোপ সেটা পড়াটা অনেক ইন্টারেস্টিং হবে এবং মাথায় অনেকদিন থাকবে, এবং খুব সুন্দরভাবে একটা গল্পের মতো করে মাথার মধ্যে রাখা পসিবল উইথাউট ডিফিকাল্টি। তো যাই হোক, অ্যাটমিক স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন নিয়েই আমরা আজকে কথা বলবো। দুটো প্রশ্ন থেকে শুরু করবো। ফার্স্ট অফ অল, অ্যাটমিক স্ট্রাকচার কী নিয়ে কথা বলে। সেকেন্ড, অ্যাটমিক স্ট্রাকচার আমরা কেন পড়বো। তো ফার্স্ট কোয়েশ্চেন, যখন আমরা বলছি কী নিয়ে কথা বলে, তো দ্য বেসিক অ্যান্সার ইজ দ্যাট অ্যাটমিক স্ট্রাকচার ডিলস উইথ দ্য constituent particles of atom and their arrangement and behavior in an atom। মানে একটা পরমাণু, যে সমস্ত একটা পরমাণু আছে, একটা যে কোনো একটা ধরে নাও পরমাণু আছে, একটা পরমাণু আছে, এই পরমাণুটা যা কিছু দিয়ে তৈরি, এই পরমাণুটা তৈরি করতে বা তৈরি হতে যে সমস্ত কণার প্রয়োজন হয়েছে, সেই সমস্ত কণার সম্পর্কে আমরা এখানে পড়ব। সেই সমস্ত কণার অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে, মানে এর মধ্যে কীভাবে অ্যারেঞ্জড হয়ে আছে, বা সেই সমস্ত কণার বিহেভিয়ার কী, আমরা সেইগুলো এখানে পড়ব। এবং শুধুমাত্র এইটুকু না, সেই সমস্ত কণার বিহেভিয়ারের বিভিন্ন রকম নানান বিহেভিয়ারের কারণে সম্পূর্ণ পরমাণুতে কী এফেক্ট করছে সেটা আমরা পড়ব। যদি এই কথাটা হজম না হয়, তো আমরা একটা হিউম্যান বডির সাথে কম্পারেটিভ ওয়েতে বলতে পারি যে, আমার যদি বলা হয় যে একটা হিউম্যান বডি সম্পর্কে পড়তে বলা হয়, আমরা ফার্স্ট কী দেখব যে একটা হিউম্যান বডি কী দিয়ে তৈরি। হাত, পা, চোখ, নাক, কান এগুলো দিয়ে তৈরি। তো ফার্স্ট অফ অল, পরমাণুর মতোই মানে হিউম্যান বডি যা কিছু দিয়ে তৈরি সেগুলিকে যেমন অঙ্গ প্রত্যঙ্গ বলা হয়, সেমভাবে একটা পরমাণু যা কিছু দিয়ে তৈরি সেগুলোকে আমরা বলবো সাব অ্যাটমিক পার্টিকেলস বা অবপারমাণবিক কণা। তো ফার্স্ট অফ অল এখানে গেল। সেকেন্ড, এই হাত, পা, চোখ, নাক, কান এদের অ্যারেঞ্জমেন্ট কী আছে। অ্যারেঞ্জমেন্ট বলতে কোথায় যুক্ত আছে, চোখ কি মাথার উপরে আছে, চোখ কি আমার পেটের মধ্যে আছে, মানে কোথায় আছে অ্যাকচুয়ালি, এদের অ্যারেঞ্জমেন্ট কী। এদের ডেফিনেট নিশ্চয়ই অ্যারেঞ্জমেন্ট আছে, এদের ডেফিনেট নিশ্চয়ই বিহেভিয়ার আছে। তো সেমভাবে একটা পরমাণু তৈরি করতে যে সমস্ত কণা লাগে তাদেরকে আমরা সাবঅ্যাটমিক পার্টিকেলস বা অপারমাণবিক কণা বলি। আর এই অবপারমাণবিক কণাগুলির অ্যারেঞ্জমেন্ট কী আছে, এই অবপারমাণবিক কণাগুলির বিহেভিয়ার কী আছে, এবং এই অবপারমাণবিক কণাগুলির নানান বিহেভিয়ারের কারণে একটা সম্পূর্ণ পরমাণুতে কী এফেক্ট করছে, আমরা অ্যাটমিক স্ট্রাকচারে কমপ্লিটলি এটাই পড়ি, আর কিছু না। তো সেকেন্ড কোশ্চেন ইজ ওয়াই, আমরা কেন পড়বো। স্টেট বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 9 থেকে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার পড়ানো হচ্ছে, এবং আইসিএসসি বা সিবিএসসিতে আমাদের ক্লাস 7-8 থেকেই আমাদের অ্যাটমিক স্ট্রাকচার পড়ানো হচ্ছে। কোয়েশ্চেন একটাই, কৌতূহলবশত, কেন পড়বো আমরা। এত কোয়ান্টাম মেকানিক্স আছে, অ্যাটমিক স্ট্রাকচারের এক্সটেন্ডেড ভার্সন, কেন পড়বো ভাই, এত ডিফিকাল্টি দিয়ে কেন নেব। কারণটা একটু পিছনের দিক থেকে শুরু করছি। পিছনের দিক থেকে বলতে বহু বছর আগে, মানে প্রায় 400 বিসি, বিফোর খ্রিস্টের 400, মানে যিশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে একজন ভারতীয় দার্শনিক কনাদ এবং একজন গ্রিক দার্শনিক ডিমোক্রিটাস, তাদের ফিলোসফিক্যাল ওয়েতে, তখন সায়েন্সের জন্ম হয়নি, দ্যাট কনসেপ্ট ইজ কমপ্লিটলি ওল্ডার দ্যান দ্য সায়েন্স অফ কেমিস্ট্রি। ওকে, তো যখন সায়েন্সের জন্ম হয়নি সেই মুহূর্তে কনাদ একজন দার্শনিক ছিলেন ভারতীয়, এবং ডিমোক্রিটাস একজন গ্রিক দার্শনিক ছিলেন। দুজনের নানান অবজারভেশন, নানান লজিক্যাল ওয়েতে, ফিলোসফিক্যাল ওয়েতে একটা তথ্য দেন, এবং দুজনে ইন্ডিপেন্ডেন্টলি দেন, কারোর সাথে কারোর যোগাযোগ নেই। এন্ড অফ দ্য ডে দুটো থিওরি বা দুটো তত্ত্ব একই হয়। হোয়াট ইজ দিস থিওরি? একটা পদার্থের ক্ষুদ্রতম এবং অবিভাজ্য কণা হচ্ছে পরমাণু, দ্যাট ইজ ম্যাটার ইজ কম্পোজড বাই স্মলেস্ট ইন্ডিভিজুয়াল পার্টিকেল কল্ড অ্যাটম। আর অন্যরকমভাবে অনেক অনেক বইতে বলা থাকতে পারে যে অ্যাটম ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ এনি টাইপ অফ ম্যাটার।
গ্রিক ভাষায় ডিমোক্রিটাস যে ফিলোসফার ছিলেন, উনি বলেন যে এই ক্ষুদ্রতম কণার নাম অ্যাটম। অ্যাটম ওয়ার্ডটা আসে অ্যাটোমিও থেকে, এবং গ্রিক ভাষায় এই ওয়ার্ডটার মানে হচ্ছে ইনডিভিজিবল বা আনকাটেবল, যাকে আর কাটা যাবে না। উনি বলছেন যে কোনো পদার্থকে যদি কাটতে 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 যদি আমরা ছোটো টুকরো করতে করতে একদম এন্ড পয়েন্টে এসে যেটা পাবো, সেটাই অ্যাকচুয়ালি অ্যাটম বা পরমাণু, যাকে আর কাটা পসিবল না, যাকে আর ছোটো করা পসিবল না। তো যাই হোক, ভারতীয় দার্শনিক একই কথাই বললেন এবং তার নামকরণ করলেন পরমাণু সংস্কৃত ভাষায়। তো সংস্কৃত মানে অনেক সংস্কৃত বলে, যাই হোক। তো সংস্কৃত ভাষায় এই পরমাণু শব্দের অর্থ কী? এই পরমাণু শব্দটা এসছে কিন্তু দুটো ওয়ার্ড থেকে, পরম, অণু। পরম কথার মানে হচ্ছে সর্বোচ্চ, এবং অণু কথার মানে হচ্ছে সূক্ষ্ম কণা, মানে সর্বোচ্চ সূক্ষ্ম কণা, মানে যাকে আর সূক্ষ্ম করা যায় না, পসিবল না। এক কথায় মোরাল অফ দ্য স্টোরি, ক্ষুদ্রতম। তো এই যে ডিমোক্রিটাসের বলা কথা এবং নামকরণ অ্যাটম, এবং কণাদের বলা একই কথা, মানে ভারতীয় দার্শনিক কণার যেটা বলেছিলেন একই কথা, নামকরণ পরমাণু। এই তত্ত্বটা বা এই থিওরিটা মানুষের মধ্যে অনেক দিন ধরে স্পেকুলেশনের মতো বা ভাবনা চিন্তার মতো অনেক দিন জল্পনা কল্পনার মতো ছিল, বিশ্বাস করেছিলেন, কারণ এই তথ্যটা সায়েন্সের থেকেও অনেক ওল্ডার। তখনকার দিনে যখন এই তথ্যটা আসে, তখন কোনো রকম ইকুইপমেন্ট বা কোনো রকম পদ্ধতি বা উপায় ছিল না এই তথ্যটা সত্যি কি মিথ্যে যাচাই করার মতো। দের ইজ নো ওয়ে টু জাস্টিফাই দ্য থিওরি। ওকে, তো যাই হোক, তো সেই কারণেই এই থিওরিটা অনেকদিন চলে। কিন্তু পরবর্তীকালে 19th সেঞ্চুরির ফার্স্টের দিকে জন ডাল্টন বলে একজন ফিজিসিস্ট ছিলেন, আমাদের দেশে অবশ্যই নয়। তো উনি, এই জন ডাল্টন যে সায়েন্টিস্ট আছেন, উনি কনাদ, ফিলোসফার কনাদ এবং ফিলোসফার ডিমোক্রিটাস যে তথ্যগুলো দিয়েছিলেন, সেই তথ্যের উপর বেস করে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের সাহায্যে, বিভিন্ন রকম অবজারভেশনের সাহায্যে একটা বই লেখেন। বইটার নাম এ নিউ সিস্টেম অফ কেমিক্যাল ফিলোসফি, এবং বইটা কোনো বইতে লেখা আছে 1808 এবং কোনো বইতে লেখা আছে 1807 বা কোনো বইতে 1810। তো অ্যাকচুয়ালি আমার সাল পরীক্ষা পড়ে না, আর এইসব তথ্য পরীক্ষাতেই পড়ে না, জাস্ট আমার ঠাকুমার ঝুলির মতো গল্পটা জাস্ট শুনছি, জাস্ট ইন্ট্রোডাকশন, মাথার মধ্যে বিল্ডিং, কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য প্রয়োজন। তো এই বইটা তো অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, কেন আমরা পরে জানবো স্টেপ বাই স্টেপ। কিন্তু এই বইটা থেকে 4টে বা 5টা এসেন্সিয়াল পয়েন্ট, 4টে বা 5টা এসেন্সিয়াল লাইন আমাদের ছোটো থেকে পড়ানো হচ্ছে ক্লাস 7-8 থেকে স্টেট বোর্ডের জন্য, এবং হ্যাঁ 7-8 থেকেই আইসিসি সিবিএসসি বোর্ডের জন্য। এবং এই 4টে বা 5টা পয়েন্ট আমরা সবাই পড়ে এসেছি, এবং তার নাম ছিল বইটা দেওয়া ডাল্টনস অ্যাটমিক থিওরি বা জন ডাল্টনস অ্যাটমিক থেসিস, বিভিন্ন বইতে বিভিন্ন রকম নাম দেওয়া। তো এই থিওরি থেকেই অ্যাকচুয়ালি অ্যাটমিক স্ট্রাকচার পড়া স্টার্ট হয়। আমরা এই থিওরিতে পরের দিন আলোচনা করবোই অবশ্যই, কিন্তু মানে পরের দিন আলোচনা করে আমরা ডিরেক্ট ছোটো করে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট সিআরটি, অ্যানোড রে এক্সপেরিমেন্ট এবং রাদারফোর্ড মডেল একদম ছোটো করে এক্সপ্লেন করে আমরা বেশি ডেপথে যাওয়ার চেষ্টা করবো বোর থিওরি থেকে। জানি না আজকে কতক্ষণ হাতে টাইম আছে, কতক্ষণ পসিবল হবে, তো চেষ্টা করবো কন্টিনিউ রাখার। এবং এই সিরিজ বা ম্যারাথন ক্লাস যাই কিছু হোক, এটা কিন্তু কমপ্লিটলি ক্লাস 11 বেসিক ক্লিয়ার করার জন্য। আমি একেবারেই জন্য নিট বা জি বা এই সমস্ত পার্সপেক্টিভে যাচ্ছি না। তো দেখা যাক কতটা এগোনো পসিবল হয়। থ্যাংক ইউ ফর গিভিং আস টাইম।